৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী, হত্যা করেছে ৩৮ ফিলিস্তিনিকে। প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের অফিসে হুতি বিদ্রোহীদের হামলা। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় বৈঠক, যুদ্ধবিরতি চুক্তি করল পাকিস্তান ও আফগানিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ, নো কিংস স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। গেল 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। গাজার প্রশাসন অভিযোগ করেছে ট্যাঙ্ক, ড্রোন ব্যবহার করে গোলাবর্ষণ ও বেসামরিক নাগরিকদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও সেজাইয়া, আল-তুফা ও জাইতুনে সেনা মোতায়েন রেখেছে তারা। খান ইউনিস থেকেও সেনাবাহিনী পুরোপুরি প্রত্যাহার করেনি। বেত লাহিয়া ও বেত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ। রাফা সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল, অথচ গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার এই সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরায়েলিরা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ করেছেন ইউরোপের বিভিন্ন শহরের মানুষ। প্রতিবাদে শনিবার ইতালির মিলান ও পর্তুগালের লিসবন সহ একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধরা ফিলিস্তিনে ইসরায়েলের অবরোধ তুলে নেয়ার দাবিতে স্লোগান দেন। অন্যদিকে যুদ্ধবিরতি পুরোপুরি নিশ্চিত করতে ফিলিস্তিনি জাতীয় পরিষদের চেয়ারম্যান রাউহি ফাত্তুহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন ইসরায়েলিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৩৮ জনকে হত্যা করেছে, আহত করেছে ১৪৩ জনকে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হতাহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল সরকার, তবে নিজেরাও কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় বেসামরিক জনগণের উপর হামলার পরিকল্পনা করছে, এমনই দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। বিবৃতি দিয়ে শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামাস হামলা চালালে গাজার জনগণের সুরক্ষা এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে ব্যবস্থা নেবে তারা। ইতিমধ্যে মিশর, কাতার ও তুরস্ক সহ চুক্তির অন্যান্য গ্যারান্টারদের বিষয়টি জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস গাজায় মানুষ হত্যা করলে পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি। কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহ মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কও যুক্ত ছিল। শনিবার দোহায় বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল। সেখানে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। আলোচনা আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। নো কিংস স্লোগান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করছেন। শনিবার আমেরিকান নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলিস সহ ২৫০০-এর বেশি জায়গায় একযোগে মানুষ ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, শনিবারের এ সমাবেশ আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রতিবাদ। এতে আনুমানিক ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন। এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের মাদ্রিদ ও বার্সেলোনায়। এসব জায়গায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। তবে ট্রাম্প বলছেন, তিনি রাজা নন, তাকে রাজা বলে ডাকা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে শিক্ষা নিয়ে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল কমানো। তহবিল কমানোর পরও ঘুরে দাঁড়িয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৫ অর্থ বছরে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির তহবিল প্রায় $৪০০ কোটি বেড়ে $৫৬.৯ বিলিয়ন হয়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তারা ১১.৯% বিনিয়োগ রিটার্ন অর্জন করেছেন। গেল ২০২৪ অর্থ বছরে ৯.৬% রিটার্ন পেয়ে হার্ভার্ডের তহবিল $৫৩.২ বিলিয়ন হয়েছিল। ইয়েমেনে জাতিসংঘের একটি অফিসে শনিবার হুতি বিদ্রোহীরা হামলা করেছে। জাতিসংঘের ইয়েমেনের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানিয়েছেন, আনসার আল্লাহ নিরাপত্তা সদস্যরা সানায় জাতিসংঘ কম্পাউন্ডে অবৈধভাবে প্রবেশ করেছে। সেখানে জাতিসংঘের ১৫ জন আন্তর্জাতিক কর্মী কাজ করেন, তবে সব কর্মী নিরাপদ এবং সুরক্ষিত আছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ হুতি কর্মকর্তা এএফপিকে বলেছেন, আটক জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আছে। তবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ছোট ডানঘেঁষা দল জাপান ইনোভেশন পার্টি। এর মধ্যে দিয়ে সানায় তাকাইচি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এলডিপির নবনির্বাচিত নেতা সানায়ে তাকাইচি ও জেআইপি প্রধান হিরোফুমি ইয়াশিমুরা আগামীকাল সোমবার জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করবেন। এ মাসের শুরুতে তাকাইচি ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হন, তবে তার নেতৃত্বাধীন আগের জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল। এখন আবার জোট গঠন হলে তাকাইচি প্রধানমন্ত্রী হবেন। ফ্রান্সের প্যারিসে বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। রোববার সকালের এই অপকর্ম তদন্ত করছে পুলিশ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ডাকাতরা জাদুঘর থেকে কি নিয়ে গেছে বিস্তারিত কিছুই জানা যায়নি, তবে বিভিন্ন ফরাসি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গহনা চুরি হয়েছে। সেখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও মূল্যবান সামগ্রী আছে। চীনপন্থী নেতা চেং লিওন তাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুওমিন্টাংয়ের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে কাজ করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চেং লিওন 50.2% ভোট পেয়ে 6 প্রার্থীকে পরাজিত করেছেন। জয়ী হওয়ার পর চেং বলেছেন, নির্বাচন শেষ মানেই ঐক্য শুরু, পুরো তাইওয়ানকে একত্র করবেন তিনি। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন, তিনি চান সব তাইওয়ানবাসী গর্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারুক, আমি চীনা। চীনের তৈরি 42টি চেংডু জে-10সি যুদ্ধবিমান কিনবে ইন্দোনেশিয়া। দেশটি প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার চেষ্টা করছে। এই ধারাবাহিকতায় ফরাসি রাফাল যুদ্ধবিমানও কেনা হবে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাফরি সাজাম সোয়েদিন এ তথ্য জানিয়েছেন। দেশটির অর্থমন্ত্রী পূর্বাইজুধি সাদেও নিশ্চিত করেছেন, বিমান কেনার জন্য প্রায় $9 বিলিয়ন বাজেট আছে। গত মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তান জে-10সি বিমান ব্যবহার করে ফরাসি নির্মিত ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকটি রাফায়েল জেট যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই থেকে গুরুত্ব বেড়ে যায় চীনা যুদ্ধবিমানের। দ্রুত প্রসার হতে থাকা জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং ডিজিটালাইজেশনের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক মানুষের। বেশি চাকরি হারাবেন নারীরা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআই এর কারণে সারা বিশ্বে নারীদের চাকরি 27.6% কমে যেতে পারে। নারীরা মূলত অফিস সহকারী, শিক্ষা ও জনপ্রশাসনের মতো খাতে বেশি কাজ করেন। এসব খাতে জেনারেটিভ এআই এর প্রভাব সবচেয়ে বেশি। পুরুষদের ক্ষেত্রে এ হার হতে পারে 21.1%। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।